আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের বন্ধন জোড় এবং মুক্ত জোড় নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বন্ধন জোড় এবং মুক্ত জোড় নিয়ে আলোচনা করব। এখন এই বন্ধন জোড় আর মুক্ত জোড়টা নিয়ে আলোচনা করার আগে আমাকে সমযোজী বন্ধন সম্পর্কে জানতে হবে। আর বন্ধন জোড়কে ইংলিশে বলা হয় বন্ড পেয়ার, আর ইংলিশে মুক্ত জোড়কে ইংলিশে বলা হয় লন পেয়ার। তাহলে চলো আমরা আজকে শিখবো, কি শিখবো? বন্ধন জোড়, মুক্ত জোড়। ইংলিশে বলা হয় এটাকে বন্ড পেয়ার, আর এটাকে বলে লন পেয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি শিখবো? বন্ধন জোড় এবং মুক্ত জোড়। এটা শিখার আগে আমাকে কি শিখতে হবে? সমযোজী বন্ধন। কি শিখতে হবে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধনটা গঠিত হবে অধাতু অধাতু নিয়ে। কি নিয়ে গঠিত হবে? খেয়াল রাখো, অধাতু অধাতু প্লাস অধাতু। তাহলে সমযোজী বন্ধনটা গঠিত হয় অধাতু অধাতু নিয়ে। আর আমরা জানি অধাতু চিহ্ন কি পায়? যেদের লাস্টে আম থাকবে না তারাই অধাতু। ক্লিয়ার? এখন অধাতুগুলি তারা সমযোজী বন্ধন করবে, মানে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। আমরা যে আরেকটু বারাসি বুঝতে পারি, যে সব অধাতু শেয়ার মাধ্যমে বন্ধন গঠন করে তাদেরকে বলা হয় সমযোজী বন্ধন। এখন এই আর বন্ড পেয়ারটা হচ্ছে, দেখো, বন্ধনের অংশগ্রহণ, যেটা শেয়ার কৃত ইলেকট্রন, যারা শেয়ার করবে যে ইলেকট্রন তারা হচ্ছে বন্ধন জোড়, আর যারা শেয়ার করবে না তারা হচ্ছে মুক্ত জোড়। তাহলে এখন দেখো আমরা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যেমন NH3 অ্যামোনিয়া এবং CH4 মিথেন, PH3 ফসফিন, এইগুলো যদি আমরা দেখি বন্ধন সমযোজী বন্ধন গঠন করতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে কতটি বন্ধন জোড় আছে, কতটি মুক্ত জোড় আছে। এই জন্য আমরা আগে প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আঁকি। তাহলে নাইট্রোজেন, দেখো, নাইট্রোজেন 7, তাহলে আমরা জানি 1s2 2s2 2p3। এখন দেখো 4 আর 3 7, ঠিক আছে না? এই 2p কে আমরা লিখতে পারি 2px 2py 2pz, মানে 1 2 3, মানে তিনটা তার বিজোড় ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তর আমরা জানি। আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ততগুলো কি হবে? তারা বন্ধনে অংশগ্রহণ করবে, মানে শেয়ার করবে, এবং ততগুলো ইলেকট্রনকে বলা হবে তার যোজনী। এখন দেখো হাইড্রোজেন যদি আমরা অঙ্কন করি, তাহলে হাইড্রোজেন কি হইতেছে? হাইড্রোজেন 1, তাহলে 1s1। তাহলে দেখো নাইট্রোজেনের সর্বশক্তি করা আছে 3টা, এই 3টা হাইড্রোজেনের সর্বশক্তি করা একটা, তাহলে এই একটা এই 3টার সাথে বন্ধন অংশগ্রহণ করবে। আর আমরা যদি নাইট্রোজেনের সর্বশক্তি স্তর আছে করা 5টা, দেখো এখানে আছে 2s2 2টা, আর এখানে আছে 3টা, তাহলে 5টার মধ্যে 3টা হচ্ছে বিজোড়। তাহলে এই 3টা আমাদের বন্ধন অংশগ্রহণ করবে। তাহলে এখন যদি আমরা ডায়াগ্রাম আঁকায় দেখি তাহলে আর বুঝতে পারো, সহজ হবে। তাহলে ডায়াগ্রাম আঁকাও। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন নিউক্লিয়াস, প্রথম স্তর 2টা, তৃতীয় শক্তি স্তর হবে 3টা। প্রথম দুটো জোড় অবস্থা থাকবে, আর নিচে 3টা বিজোড় অবস্থা থাকবে এখানে। আর 3টা হাইড্রোজেন এসে তার সাথে বসবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে? এই যে দেখো, তিন জোড়া ইলেকট্রন তারা বন্ধনে অংশগ্রহণ করছে, কিন্তু একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে নাই। এই জন্য অ্যামোনিয়ার মুক্ত জোড় বা এলপি একটি, আর বন্ধন জোড় মানে বিপি, বন্ধন জোড় বিপি সমান 3টি। বুঝতে পারছো? তাহলে আমরা ডায়াগ্রাম না আঁকিয়ে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বন্ধন জোড় এবং মুক্ত জোড় বলতে পারবো। কিভাবে? তুমি আগে, যেহেতু সমযোজী বন্ধন, তাহলে তুমি সবসময় ক্লিয়ার মনে রাখবা যে আমাদের বিজোড় ইলেকট্রনের এভাবে অরবিটাল, যেমন পি এর 3টা অরবিটাল আছে, এবার 3টা অরবিটাল ভাগ করে দেখবা ওই অরবিটালের মধ্যে কতটি বিজোড় ইলেকট্রন আছে। যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে অতগুলোই তারা কি করবে? বন্ধনে অংশগ্রহণ করবে বা শেয়ার করবে। দেখতে পাচ্ছি অ্যামোনিয়া, তার সহশক্তি 3টা আছে, 3টা বিজোড় আছে, এই জন্য কি করতেছে? সে 3টা কার সাথে? এই হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে, এই জন্য তার বন্ধন জোড় হচ্ছে 3। আর মুক্ত জোড় দেখো, এইটা কারোর সাথে কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতেছে না, তাহলে এটা হবে কি? মুক্ত জোড়। এরপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি,
কার্বনেরটা যদি দেখি আমরা, দেখো কার্বন কার্বন ইলেকট্রন 1:2 2p2। তাহলে এখন দেখো যেহেতু চারটা শেয়ার করছে, আমরা এটাকে যদি ভাঙি তাহলে 2px 2py 2pz, তাহলে দেখো একটা দুইটা একটা খালি থাকে। তাহলে এখন কার্বনকে যদি উত্তেজিত করা হয়, তাপ দেওয়া হয়, তখন তাকে কি হবে, এই যে 2s এর একটা ইলেকট্রন আছে সেটা 2p তে যাবে, একটা ইলেকট্রন যাবে, আর ফাঁকা অরবিটালকে পূর্ণ করবে। তাহলে 2s1 2px1 2py1 2pz1। তাহলে দেখো তো কার্বনের কয়টা বিজোড় ইলেকট্রন আছে সৌরশক্তি স্তরে? চারটা। 1 2 3 4। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আসবে, শেয়ার করবে? চারটা হাইড্রোজেন। তাহলে বন্ধন জোড় কয়টা হবে? চারটা। আর দেখো তো সৌরশক্তি স্তর কোনো ফাঁকা মুক্ত ইলেকট্রন আছে কিনা? নাই। তাহলে মুক্ত জোড় 0। কথা বুঝতে পারছি? দেখছো, তাহলে ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারতেছি যে বন্ধন জোড় কয়টা, মুক্ত জোড় কয়টা। তাহলে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ওইগুলি তারা শেয়ার করবে এবং বন্ধনে অংশগ্রহণ করবে। কথা কি ক্লিয়ার? আর ওইটাকে বলা হবে বন্ধন জোড়। তাহলে এখন হাইড্রোজেন তো 1, তাহলে আমরা যদি ডায়াগ্রাম আঁকাই, কার্বন প্রথম শক্তি স্তরে 2টা, পর শক্তি স্তরে 4টা, চারদিকে 4টা হাইড্রোজেন এসে বসবে। ঠিক আছে, হাইড্রোজেন ক্রস চিহ্ন দিয়ে বুঝাইতেছি, আর কার্বন হচ্ছে ডট। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এখানে কি হচ্ছে, লন পেয়ার কয়টি? 0টি। আর বন পেয়ার কয়টি? একটি, মানে বন্ধন জোড় 4টি। কথা ক্লিয়ার? এইভাবে দেখো আমরা যদি ফসফরাসেরটা অঙ্কন করি, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আগে অঙ্কন করি। দেখো ফসফরাসের আমরা ইলেকট্রন করি, ফসফরাস কত? 15। তাহলে 1:2 2:2 2p3 2p6 2p6 3:2 3p3। এখন দেখো কয়টা হচ্ছে, 2 4 10 12 15টা হচ্ছে। তাহলে আমি 3p কে যদি বাঙানো হয়, 3টা অরবিটাল লেখা হয়, তাহলে কি হচ্ছে, 3px 3py 3pz 1 2 3। তাহলে তার কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 3টা। তাহলে 3টা হাইড্রোজেন এখানে এসে বসবে, 3টা হাইড্রোজেন এসে বসবে এখানে, 3টা হাইড্রোজেন এসে বসবে, শেয়ার করবে ফসফিন। এর সঙ্গে কি? ফসফিন। এখন দেখো এই 3টা যদি অংশগ্রহণ করে তাহলে বন্ড পেয়ার কত হবে? তাহলে বন্ড পেয়ার বিপি কত হবে? এর জন্য 3টি। আর লন পেয়ার কত হবে? দেখো সৌরশক্তি স্তর কয়টা বাত আছে? 2টা বাত আছে না? এই যে দেখো 2টা জোড়, এই যে 2টা জোড়। আর এই 3s3p মানে দেখো 3s3p, 3 হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, আর s আর p হচ্ছে 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর বা অরবিটাল। 3 হচ্ছে অরবিট আর s হচ্ছে অরবিটাল। তাহলে এখানে টোটাল টোটালে মিলিত হবে 3 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে 3 নম্বর শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। কয়টি? 5টি। এর মধ্যে কয়টি বন্ধন অংশগ্রহণ করছে? 3টি। আর কয়টি অংশগ্রহণ করে নাই? 2টি। তাহলে 2টি হবে তার মুক্ত জোড়, আর 3টি হবে বন্ধন জোড়। এখন তোমার যে কোশ্চেন বলে বন্ধন জোড়ের মধ্যে কয়টি ইলেকট্রন আছে, খেয়াল করো, এটা কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে তোমার এমসিকিউ আসতে পারে, বিদেশ পরীক্ষা ইনশাআল্লাহ।